নির্দেশে ক্ষমতায় থাকতে তিনি নৃশংস সব পদক্ষেপ নিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। এই প্রতিবেদনের নানা দিক নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ। আলোচনা করব ডিসেম্বরে নির্বাচন দাবি করছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচনের জন্য তারাও প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা কি বলছে, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন আলোচনা শুরু করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। প্রতিবেদন, আয়নাঘর, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। তবে শুরুতেই প্রশ্নটা এভাবে রাখতে চাই, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিঃসন্দেহে আপনার এর মধ্যেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে ঠিক 6 মাস পরে কেন আয়নাঘরে যেতে হলো এবং আয়নাঘরে আলামতগুলো যে নষ্ট, এবং যেহেতু এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন, এটা 6 মাস কেন দেরি হলো, এবং তারপর যা বললেন যে কিছু যে যা দেখা হয়েছে নষ্টের হয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি যেহেতু ইটস আন্ডার ইনভেস্টিগেশন প্রসেস, হয়তো এই তথ্যগুলো এখন বলাটা এখন ঠিক হবে না। সো ইন ডিউ টাইম অ্যান্ড ইন ডিউ প্রসেস অ্যান্ড ইন ভেরি সুন টার্মস এটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এটা তো ঠিক যে যেমন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যখন সরকার ছিল না, এবং তারপর পুলিশ বাহিনী অনেকদিন অ্যাক্টিভ ছিল না, এবং দেশের কি অবস্থা পরিস্থিতি ছিল, শূন্যতা বিরাজ করছিল, সেটা তো আমরা দেখেছি। এবং এটা তো এমন না যে একটা মিছিল হয়েছে এবং সরকার পতন হয়েছে, একটা তত্ত্বাবধায়ক ব্লাড ব্যাথ হয়েছে, কিন্তু এবং মোটামুটি একটা পরিস্থিতির মাধ্যমে আমরা এই জায়গাটায় এসেছি। সো এই আওয়ামী লীগের যে দোসররা আছে, যে হ্যান্ডসগুলো আছে, সেগুলো তো এখনও, যেহেতু এটা 15 বছরের একটা ডিকটেটরশিপের মতো ছিল, এটা তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢোকা এই ইয়েগুলো, আওয়ামী লীগের দোসরগুলো। সো এখানে বিভিন্ন অপারেশনস চলে, যেটা আমরা ধারণা করি, কিন্তু যেহেতু, এবং এটাও হয়তো সেরকম একটা অংশ, কিন্তু এই যেহেতু এটা একটা কমিশনের আন্ডারে এবং এটা আন্ডার ইনভেস্টিগেশন, সো এটা নিয়ে আমার হয়তো এখনই এটা মন্তব্য করা উচিত হবে না, কিন্তু এটা ডিউ প্রসেসের ঠিক তথ্য আমরা গুম কমিশনই প্রেজেন্ট করে দিবে যে কিভাবে কি হয়েছে। জি, আরেকটি বিষয় একটু যদি বলতে, যে একটি কথা বলা হচ্ছে যে এই যেদিন জাতিসংঘ থেকে এই মানবাধিকার কমিশনের প্রতিবেদনটা প্রকাশ হলো, ঠিক সেদিনেই এই আয়নাঘর পরিদর্শন, মানে এগুলোকে, এটা গুরুত্বটাকে বা মানে পুরো বিশ্বে বিষয়টাকে আরও বেশি যেন মানে মূল জায়গাটা যেন ফোকাস হয়, সেই জন্যই কি এভাবে মানে কর্মসূচিটা? ঘটনাটা হয়তো কিছুটা কাকতালীয়, কিন্তু আমার মনে হয় যে হাসিনার ব্রুটালিটি দেখানোর জন্য এটা একসাথে করার মানে দরকারই নেই কোনো। মানে আপনারা যদি ইউএন রিপোর্টটা পড়েন, আপনারা দেখবেন যে 1400 মানুষ মারা গেছে, যাদের মধ্যে 12% ওয়ার চিলড্রেন। মানে এটা ভাবা যায় কিনা। এবং শিশুগুলো তো আমরা যারা মারা গেছেন তারা পুরো জুলাই ধরে আমরা তো তাদের ছবি দেখেছি। সো 13,500 মানুষ ইনজুর্ড হয়েছে জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই অগাস্ট এবং তার কিছু দূর পর্যন্ত। সো এই বর্বরতাটা তো আমার মনে হয় না কোনো কিছু প্ল্যান করে এই বর্বরতা দেখানো ঠিক আছে, এটা আউট ইন দি ওপেন, এটা সবাই বুঝছে। এটা মানে রাস্তায় রাস্তায় এখনো ওয়াল আর্ট লাগানো আছে হাসিনার বারবারিক শাসনের। সো আমার মনে হয় না যে এটা দুইটা গ্রাফিটিগুলোতে স্পষ্ট। এটা আমাদের মনে হয় না যে এখানে সরকার কোনোভাবে প্ল্যান করে বা দুইটা একসাথে করেছে। এটা একটা আমার জায়গা থেকে আমি যতদূর দেখেছি, এটা পরিদর্শন করার পর একটা কথা বলেছিলেন যে আয়ামি জাহিলিয়াত যেটা বলে, আমি তো বলবো এটা বড় আয়ামি জাহিলিয়াতের চেয়েও বিচ্ছিরি অবস্থা। মানে আয়ামি জাহিলিয়াত উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট এখানে। সো মানে এই বারবারিক চিত্র তো আমার মনে হয় না বাংলাদেশ কখনো দেখেছে। তো এটা একটা মানে অসম্ভব মানে ব্যাপার, যে এটা মানে কিভাবে আমরা এই 15 বছর অতিক্রম করেছি, এটা মানে হয়তো কিছুটা দোষ আমাদের মানে বাংলাদেশের জনগণের, যে আমরা এটা সহ্য করে গেছি এতদিন পর্যন্ত। এটা হয়তো নেক্সট টাইম থেকে আর উচিত হবে না কখনো এরকম কোনো ঘটনা ঘটলে যে এটা এতদিন পর্যন্ত টেনে নিয়ে যাবে। এই প্রতিবেদনের আরও বিভিন্ন বিষয় নিয়ে আজকে বিএনপি মহাসচিব, আপনার দলের মহাসচিব বলেছেন যে এবার অন্তত ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়া দরকার। মানে মনে কি হয় কিনা এসবের পরে ভারত ফেরত দেবে? ফেরত দেবে কিনা আমি জানি না, তবে ভারত যে তাকে অন্যায্যভাবে অন্যায়ভাবে আশ্রয় দিয়েছে, দুনিয়ার কোনো দোষ দেয়নি। এটা তো মানে কি বলবো, দ্বিপাক্ষিক যে সম্পর্ক বা এক রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পর্ক, তার জন্য একটা বিরাট বাধা বা ব্যত্যয় হয়ে আছে। তাদের এই চরিত্র আমরা আগে থেকেই দেখছিলাম। হ্যাঁ, যে বাংলাদেশে তাদের একজন বলা যায় বিশ্বস্ত ভিত্ত ছিল শেখ হাসিনা। তিনি যা চেয়েছেন তার চাইতে, তারা যা চেয়েছেন তার চাইতে অনেক গুণ তাকে দিয়েছেন, এটা স্বীকৃত, হাসিনা নিজেই বলেছে। তো এখন তাদের সেই ভিত্তর ভয়ানক বিপদ কে আর তাকে জায়গা দেবে? ভারতই দিয়েছে, এবং শুধু জায়গা তো দেয়নি, সেখান থেকে বাংলাদেশে একটা আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্যে তাকে পরিবেশ করে দিচ্ছে। এবং শুধু তাই না, তারা বাংলাদেশ বিরোধী নানান ধরনের প্রচারণা, প্রোপাগান্ডা, হ্যাঁ, তাদের মিডিয়ায়, তাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কূটনৈতিক যে আচরণ, এবং আমাদের এখানে এই ত্রিপুরায় আমাদের উপ হাই কমিশনের যে নগ্ন হামলা, এবং প্রতিনিয়ত
তাদের ওই গণমাধ্যমে যেই ধরনের মানে কি বলে অস্থিরতা, যে ধরনের বিদ্বেষ, যে ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার জন্য চেষ্টা করা হচ্ছে, এটা খুবই নিন্দনীয়। এটা ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য এখন যদি তারা হাসিনা নদীর ইস্যু আছে, পানি আমাদেরকে ন্যায্যতা নাই, হিস্সা নাই, তারপরে বাণিজ্য বৈষম্য আছে, মারাত্মক ঘাটতি, তারপরে আপনার এই সীমান্ত হত্যা আছে, ভয়ানক ব্যাপার, এই যে বিষয়গুলো রয়েছে, তারপরে আপনার প্রতিনিয়ত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বিএনপির সাথে ভারতের সম্পর্কের রসায়নে কি কোনো বদল এসেছে? না, বিএনপির সাথে রসায়নের কোনোই বদল হয়নি, বা বদল হওয়ার কোনো, আমরা বরাবরই ন্যায্যতার প্রশ্ন করছি, মর্যাদার প্রশ্ন। বাংলাদেশের ন্যায্যতা এবং মর্যাদার প্রশ্নে বিএনপি কখনো এক বিন্দু ছাড় দেয়নি, কাউকেই দেয়নি বা দিবে না, এটা আমি দৃঢ়ভাবে আপনাকে বলতে পারি। আর ভারত যেটা করছে, শোনেন, এই যে ঘটনাগুলো আমরা দেখছি, আমি মনে করছি যে এই ঘটনার মধ্য দিয়ে ভারতের শিক্ষা উচিত যে তার কফিনে হাসিনা, আওয়ামী লীগ এবং ভারত একাধারে, তাদের এই কফিনে শেষ পেরেক এই জাতিসংঘের এই প্রতিবেদন এবং তাদের এই বক্তব্য। আমরা ধরেন হিটলারের গ্যাস চেম্বারের কথা শুনেছি, ইতিহাসে পড়েছি, তারপরে গুয়ান্তানামা বে যেটা, সেটার গল্প আমরা জানি, কিন্তু এটা তো একটা ভিন্ন ব্যাপার। এখানে গুম করে আয়না ঘর, আমি ধন্যবাদ জানাই যে তাসনিম খলিল, যিনি আমাদের এই মানে নেত্র নিউজের, আর এই যে মানে জুলকার নাইন শাহের, তারা যে আমাদের আল জাজিরা টেলিভিশনের প্রথম এই আয়না ঘর, তার আগে তো আমরা জানতেও পারতাম না, জানতাম যে আমাদের সহকর্মীরা হারিয়ে যাচ্ছে, ফেরত আসছে না, কোথায় চলে যাচ্ছে, কি হচ্ছে, কিছুই জানতাম না। কিন্তু এই প্রতিবেদনের পরে কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের কোনো মিডিয়া এটা সামনে আনার সুযোগ পায় নাই, সাহসও পায় নাই, বা তাদের সদিচ্ছাও কখনো ছিল না। এই ভয়ানক বাস্তবতার মধ্যে দিয়ে আমরা দিনতিপাত করছি। যাই হোক, এখন যেটা হলো, উন্মুক্ত হলো, এবং এই ঘটনা শুধুমাত্র দেখতে পারলাম আমরা, ঠিক আছে, লেট ইজ বেটার দেন মানে নেভার একটা কথা আছে, দেরিতে হইলেও এটা হলো। এটা প্রফেসর ইউনূস সাহেব আছেন, নিশ্চয়ই তার আন্তরিকতাও আছে, জাতিসংঘের একটা প্রতিনিধি দল পর্যন্ত উনি এখানে এনেছেন। শুধু দেখেই আমাদের স্বস্তি আর শান্তি, চোখের শান্তির কোনো ব্যাপার এখানে নাই। এর একটা কার্যকর, এটা একটা কার্যকর, এর সাথে যারাই জড়িত থাকুক, সে যে যত রাঘব বয়ালি হোক, যেখানকার মানুষই হোক, আমরা এই 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 কি বলে এইটা আয়না ঘরের যে উদ্যোক্তা এবং এর সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এটার একটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে হচ্ছে আয়নাঘরের ব্যাপারে, ইয়াতে গুমের তদন্তের ব্যাপারে আর্মি সহযোগিতা করেনি, এবং ডিজিএফআই যাদের কন্ট্রোলে এই আয়নাঘরটা ছিল, যেখানে পরিদর্শন করছে, যেটা আমি শুরুতেই বলছিলাম, বেশ কিছু আলামত, তারা এখনো অফিসিয়ালি এটার জন্য ক্ষমাও চায়নি, কোনো বিবৃতি দেয়নি। একটা ইনস্টিটিউশন হিসাবে, একটা সংস্থা হিসেবে তাদের তো এই ব্যাপারে একটা বিবৃতি হোক দেয়া, জাতির কাছে ক্লিয়ার করা দরকার। পাশাপাশি হচ্ছে তারা এখনও মানে হচ্ছে 5 আগস্টের পরে এমনকি আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আমরা জানতে পারছি, আপনার নেত্র নিউজের একটা রিপোর্ট থেকে জানতে পারলাম যে হচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হচ্ছে ইয়াতে পরিদর্শনে যেতে চেয়েছেন, উনি যাতে না যান সেই ব্যাপারে সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, ওনার যাওয়ার ইচ্ছাটাকে, এবং সাংবাদিক নিয়ে যেতে চেয়েছিলেন, তাও তারা এই ক্ষেত্রে নাখোশ ছিল। আর্মি মায়ের ডাকের সংগঠনেরও বেশ যেতে পারেনি, আক্ষেপ আছে। তো হচ্ছে তাহলে এখনো আর্মি কাদের হয়ে কাজ করছে? সেই কি যারা গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদের অপরাধগুলোকে কি তারা চেপে যেতে চেষ্টা করছে? এই ব্যাপারগুলোতে যখন হচ্ছে কোশ্চেন করি, আমরা যখন কথা বলি, আমাদের প্ল্যাটফর্ম থেকে কথা বলতে চেষ্টা করি, যারাই কথা বলতে চেষ্টা করি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের একটা অপপ্রচার, এক ধরনের মানে হচ্ছে তাদেরকে কীভাবে হিউমিলেট করা যায় সেই চেষ্টাই করা হয়ে থাকে। আমরা যেমন হচ্ছে যখন আন্দোলন করেছি তখন শেখ হাসিনার পক্ষ থেকে চুপ করে দিবে, তাহলে এটা সত্যিই মানে হচ্ছে দুঃখজনক। এবং হচ্ছে এই সময়ে এসে এরকম কিছু ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। আজকে যদি সময় থাকে আমি 1 মিনিট একটা ঘটনা বলি। আজকে একটা বিষয়ে জানতে পারলাম, মানে হচ্ছে আমার নাম করেই কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, বাট আমি জানি না যে হচ্ছে ওনারা আওয়ামী লীগের সাথে জড়িত, ওনাদেরকে গ্রেপ্তার করতে হবে, হাজি সেলিমের ডান হাত বাম হাত। তো আমি কয়েকদিন আগে হচ্ছে RTVর সাংবাদিক, আমি যখন গোল টেবিলে যাই, যিনি ফোন দেন বেলায়েত ভাই, উনি আমাকে ফোন দিয়েছেন যে হচ্ছে ওনাদের এমডির বোন জামাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে আমার দেয়া অভিযোগে। কারণ আমি তো ওনাকে চিনি না যে হচ্ছে কি অভিযোগ, এবং আপনি আসলে অভিযোগ দেননি? দিই নেই। তারপর হচ্ছে সেটা নিয়ে কোথায় কি হয়েছে বললো যে ডিসি রমনা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে হচ্ছে এটা আপনার কোনো অভিযোগ না, এটা হচ্ছে IGP স্যারের নিজের সরাসরি অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে 2 দিন পরে আমি জানতে পারলাম যে হচ্ছে NSI থেকে আমাকে জানানো হলো যে হচ্ছে DGFI কর্তৃক, নামটাও বলে ফেলছি সরি, মানে হচ্ছে ওদের কর্তৃক একটা অভিযোগ দেওয়া হয়েছে, গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়েছে যে হচ্ছে এই যাতে মামলাটা দেওয়া হয়, এই জন্য আমরা মধ্যস্থতা করেছি। তখন আমি যখন এই যে NSI এর যে কর্মকর্তা হচ্ছে রিপোর্ট করেন, উনি এটা নিয়ে তদন্ত করতেছেন, ওনার সামনে আমি ডিসি রমনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে হচ্ছে ভাই
এরকম কিছু হয়েছে কিনা। উনি বললেন যে হচ্ছে আমরা বিভিন্ন তদন্ত করে ওনার কোনো সম্পৃক্ততা পাই নাই, তারপর হচ্ছে কমিশনার স্যারের সাথে পরামর্শ করে আমরা এরকম দিয়েছি, আপনার সাথে কোনো সম্পৃক্ততা। আমি ডিরেক্ট লাউড স্পিকার দিয়ে রিফাত ভাইয়ের সামনে উনি কথাটা বলি। এরপর আজকে আমাকে নোয়াখালী সাবেক এমপি বিএনপি পন্থীরা, যার সাথে আমার প্রথম সাক্ষাৎ, আমাকে বলতেছে ওনার সাথে তোমার সাথে কোনো কি ঝামেলা আছে কিনা, তুমি ওনার নামে অভিযোগ দিয়েছো। তো হচ্ছে ওনার নাম মন্টু কি মিন্টু, এই যে একটা নাম। তো হচ্ছে আমি বললাম তো আমি ওনাকে চিনি না, উনি চকবাজারের ব্যবসায়ী। তো হচ্ছে বললো যে হচ্ছে ওনার নামে তুমি অভিযোগ দিয়েছো, আমাকে দেখালেন যে হচ্ছে একটা নাম্বার থেকে ওনাকে আমি অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের লেখাটা আমাকে পাঠালেন যে এরকম 6-7 জনের নামে আমি আওয়ামী সম্পৃক্ততা দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অভিযোগ দিয়েছি। দেখেন বিষয়টা কিভাবে খেলা হচ্ছে, ছোট করে একটু আমার বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছি, এটা তাদেরকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে যে হান্নান মাসুদ অভিযোগ দিয়েছে, যাতে তারা আমাকে রিস্ক করে যে হচ্ছে আপনি কেন অভিযোগ দিয়েছেন। এবং তারা বিভিন্ন মাধ্যমে ধরে আমাকে রিস্ক করার পরে যখন রিস্ক করে তখন এই যে হান্নান মাসুদ ওর সাথে কথা বলছে, তার মানে ওকে বাঁচানোর চেষ্টা করছে। মানে বিষয়টাকে এভাবে একটা খেলা খেলে এটাকে মানে হচ্ছে হ্যারাস করার চেষ্টা করা হয়, যখন হচ্ছে এইসব বিষয় নিয়ে আমরা যখনই কথা বলি যে মুখ খুললে। তো এই জায়গাগুলো কবে বন্ধ হবে, রাষ্ট্র কবে ব্যবস্থা নিবে? আমরা সবাই বাক স্বাধীনতা উপভোগ করছি, রাস্তা দিয়ে চলছি। হাসিনার আমলে আমরা যেমন ছিলাম তার থেকে তো অনেক ভালো আছি। তো এখন বিষয়টা হলো যে ব্যক্তি বিশেষ, আমরা যারা রাজনীতি করি আমাদের বিষয়ে আসলে আলোচনা থাকবে। হান্নান মাসুদ যেহেতু পলিটিক্স করছেন, তাকে নিয়ে সমালোচনা থাকবে এবং তাকে স্বাগত জানাতে হবে, সংকট তৈরি হবে। দেখেন আমাদের দেশে যে এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এসবি বলেন, এদের মধ্যে যারা আছে তাদেরকে আসলে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল? ম্যাক্সিমাম আওয়ামী পরিবারের, বিশেষ করে এনএসআইতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা হলে যখন থেকেছি যে এদের অধিকাংশ আসলে ছাত্রলীগের। সুতরাং এদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়নি, শাস্তি দেওয়া হয়নি। ডিজিএফআইয়ের একই অবস্থা এবং এসবি বলেন, অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন, তাদের আসলে ওইভাবে আওয়ামী পরিবারের সদস্যদেরকে আসলে ওইভাবে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং তারা বিভিন্নভাবে চেষ্টা করবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার। তবে এটিও বলতে হবে যে এনএসআই, ডিজিএফআই, এসবির মধ্যে অনেক মানুষ যারা চাকরি করে আওয়ামী লীগের আমলে, তারা কিন্তু অনেকে ভুক্তভোগীও হয়েছে। সব মিলিয়ে ভালো খারাপ আছে। তবে আমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার আমাদেরকে আসলে থাকতে হবে। সেটি হলো, দেখেন এই সরকারের দায়িত্ব কি ছিল? এই সরকারের দায়িত্ব ছিল এই যে আওয়ামী যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া। এখনো পর্যন্ত পুলিশে, আপনি জানেন আপনার সরকারের উপদেষ্টারাই বলছে যে পুলিশের 80% আওয়ামী পরিবারের ছাত্রলীগের। তো আপনি জানেন, তারপরেও আপনি কেন তাদেরকে রেখে দিয়েছেন? ঠিক আছে, আপনি 80% সরাতে পারবেন না, কিন্তু আপনি 10% সরিয়ে দেন পুলিশের যারা আওয়ামী লীগের ছাত্রলীগে, আপনি তো সরাননি। তার মানে কি? তার মানে এই সরকার এক ধরনের গোখরা সাপ কোলের ভিতর নিয়ে ঘুমাচ্ছে। এখন এই সাপ যে পরবর্তীতে তাকে সবল দিবে না তার নিশ্চয়তা কি? এখন একদিকে তারা বলছে যে তারা আওয়ামী লীগের বিলোপ চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। তো ভাই, তুমি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের উপদেষ্টাদেরকে কেন নিয়োগ দিয়েছো? 3 জন উপদেষ্টা, যাদের বিরুদ্ধে আপনার শেখ মুজিবের প্রতি ভালোবাসা বলেন, আওয়ামী লীগের প্রতি প্রেম বলেন, এই অভিযোগ রয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বয়ং কিন্তু ওই বসির সাহেব এবং ফারুকি সাহেবের বিরুদ্ধে কিন্তু পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে। এবং আমি আরেকটি তথ্য পেয়েছি আরেকজন উপদেষ্টার কাছ থেকে, সেটি হলো আলী ইমাম মজুমদার, আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং যিনি মন্ত্রিপরিষদ সচিব। আপনার তাদেরকে দিয়েই মূলত আওয়ামী লীগের পুনর্বাসনটা শুরু হয়েছে। ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি, আওয়ামী লীগের তালিকার ডিসিএসপি আপনি নিয়োগ দিয়েছেন, আওয়ামী লীগের তালিকার সরকারি কর্মকর্তাদেরকে আপনি প্রমোশন দিচ্ছেন। দেখেন, যাদের বিরুদ্ধে জামাত বিএনপির অভিযোগ দেওয়া হয়েছিল, তারা এই সরকারের আমলে যেখানে তারা কিছুটা আসলে রিল্যাক্স পাওয়ার কথা, সেখানে এই সরকারের আমলে কিন্তু তারা বঞ্চিতই থেকে গেছে। বরং আওয়ামী লীগের লোকজন নানানভাবে তদবির বাণিজ্য, টাকা বানাচ্ছে। যে সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, তারা কেন এই সরকারকে চাপ দিচ্ছে না? আমি মনে করি যে এই সরকারের দুর্বলতার কারণে আওয়ামী লীগ আগামীতে ফিরে আসতে পারে। আপনি বলছেন যে সরকার এবং শাসন ব্যবস্থা বদল, তার মানে কি? সরকার বদল ঘটিয়েছেন, শাসন ব্যবস্থার বদল ঘটাতে হবে। হাসিনা পালিয়ে গিয়ে বা আওয়ামী হাইকমান্ডের বা শেখ পরিবারের কয়েকজন ভারতে পালিয়ে যাওয়া মানেই এটি নয় যে আপনি আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে সরাতে পেরেছেন। এখনো পর্যন্ত পুলিশে আওয়ামী লীগের প্রেতাত্মারা, র্যাবে, সচিবালয়ে, সেনাবাহিনীর কথা বলছে, সেনাবাহিনীর অনেককে ডাবল প্রমোশন, বিভিন্নভাবে প্রমোশন দিয়ে জেনারেল তৈরি করা হয়েছে। তাদের কয়েকজনকে আপনি ওই জিয়াউল আহসানের মতন কি আর কেউ নাই? আছে তো। সেনা হেফাজতে 626 জন আশ্রয় নিয়েছিল, আপনি তাদেরকে কোথায় রাখলেন? কোথায় পালিয়ে গেল? আপনি আয়নাঘরের কথা যে প্রশ্ন অন্যদেরকে করেছিলেন, আমাকে অন্য প্রশ্ন করে আমি একটু আসি। দেখেন, এই যে
আমি যখন ছোট্ট করে শেষ করি, 1 মিনিটে শেষ করি, আমি যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জেলে যাই, আমি গারদে জেলে গারদ থাকে, তো সেখানে একজন ভুক্তভোগী আমাকে বললো যে ছোট্ট একটা রুমের ভিতরে আমি ঘুমাতে পারি না, বসতে পারি না, অন্ধকার, খুব অন্ধকার, একটা ভয়ঙ্কর একটা জায়গায় সেখানে আমাকে রাখা হয়েছিল। এখন যে আয়নাঘর দেখিয়েছে, এটা কি আয়নাঘর? এটা তো একটা বিলাসিতা করার জায়গা। তার মানে এই যে সরকারের দুর্বলতার সুযোগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি শুনেছিলাম যে তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু কেন 6 মাস পরে যাওয়া হলো তার জবাব দিতে আমরা চাইতে পারি। যে আয়নাঘর দেখানো হচ্ছে এটা আসলে আসল নির্যাতনের চিত্র না, এর থেকে ভয়ঙ্কর নির্যাতন শেখ হাসিনা করেছে, যেটি জাতিসংঘের রিপোর্টে এসেছে। তার মানে কি? তার মানে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি কিন্তু আমাদের কাছে একটি কি বলা যায়, একটি সুযোগ এসেছে। আন্তর্জাতিক মহল কিন্তু জানে যে এই বিষয়গুলো আবার একটু পরে বিস্তারিত আলোচনা করতে। শেষ করে দিই, লাইনটা শেষ করি। হাসিনা একজন গডমাদার এবং তিনি গণহত্যাকারী, একই সাথে তার আচরণ ছিল ফ্যাসিস্টের মতন, নমরুদ ফেরাউন স্টাইলে, তিনি হিটলারের মতন কিন্তু দেশে গণহত্যা চালিয়েছে। সুতরাং এই গণহত্যা কি আওয়ামী লীগ পুনর্বাসনের আবার সুযোগ পাচ্ছে কিনা? প্রথমত আমি ভাইয়ের জিনিসটা মেনেই যদি বলি যে এখনো লুকিয়ে আছে, 15 বছরের একটা ডিকটেটরশিপ আপনি কতজনকে শোনাবেন? লেটস বি রিয়েলিস্টিক হিয়ার। 6 মাস গেছে, তো মাত্র 6 মাস গেছে। উই আর টকিং অ্যাবাউট 15 বছর ধরে একটা অপশাসন, একটা বিচ্ছিরি রকমের দুর্নীতি এবং যা ইচ্ছা তাই বলতে গেলে যেটা হয়েছে। সো এটাকে এক চুটকিতে সরানোটা আমার পার্সোনালি মনে হয় যে এটা সম্ভব না। দ্বিতীয়ত, যদি সম্ভবও হয় সেটা নীতিগত হবে না। প্রধান উপদেষ্টা কিন্তু একটা কথা বলেছেন কিছুদিন আগে যে মানে সুবিচার কিন্তু লেন্দি হয়। সেরকম ইনভেস্টিগেশন যখন চলে, যেমন অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যেটার ইনভেস্টিগেশন চলছে, যাতে প্রপার ইনভেস্টিগেশন হয়, যাতে প্রপার বিচারটা হয়, সেটা একটা লেন্দি প্রসেস হয় সবসময়, এবং সেই সময়টুকু আমাদের মেনে নিতে হবে। সো এই টাইমে এরকম বলা হয়তো একটু সোজা যে এখনো লুকিয়ে আছে, দোষটা আমি দিয়ে দিলাম, ঠিকই হয়তো এখনো লুকিয়ে আছে, আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু এইটাকে ঠিক মতো ন্যাভিগেট করা এবং ঠিক মতো ছাঁকনি দিয়ে যাতে জিনিসটা আপনার এই অ্যাকচুয়ালি যারা বিউরোক্র্যাটস, যারা বা নন পার্টিজান বাইপার্টিজান বিউরোক্র্যাটস যারা, তাদেরকে নিয়ে আসা কিন্তু একটি লেন্দি প্রসেস। সো এই লেন্দি প্রসেসটা দিয়ে আমাদের যেতে হবে। এবং এমন না যে যেরকম বিভিন্ন ট্রান্সফারের সময় আমরা নিউজ দেখি যে যখন আসে যাচ্ছে না এক্স বা ওয়াই হচ্ছে আওয়ামী লীগের দোষ হচ্ছে, তখন কিন্তু এটাকে আবার ইনভেস্টিগেট করে এরকম অনেক সময় আছে যে এটা সরিয়ে নেওয়া হয়েছে, এরকম বহুবার ঘটেছে। সো এই প্রসেসটা নিয়ে এটা লেন্দি হলেও এটা আমাদের এটার মধ্যে দিয়ে যেতে হবে আর কি। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। জি, আমরা জাতিসংঘের প্রতিবেদন নিয়ে কথা বলছি, কিন্তু সেই জাতিসংঘই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে বলছে। এই জায়গাটিতে কিভাবে? না, প্রথমত হচ্ছে যে কিছু ঘটনা তো ঘটেছে যেটা ইনভেস্টিগেট করা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে কোনো নাশকতা, কোনো ধরনের কোনো ঘটনা ঘটুক, এটা কোনোভাবেই সরকার চায় না। দ্বিতীয়ত হচ্ছে এগেন আমাকে মানে এটা হয়তো বারবার একই বুলি আওড়ানো হয়ে যায়, কিন্তু এটা আই কান্ট স্ট্রেচ দিস এনাফ যে আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি এবং লাস্ট 6 মাস অবস্থাটা কোথা থেকে কোথায় এসেছে সেটা আমাদেরকে একটু পর্যবেক্ষণ করতে হবে। এখানে বিভিন্ন ফোর্সেস আছে, এমনকি এই যে যা যদি আমি এটা মেনেই নেই যে আওয়ামী লীগের দোষরা এখন লুকিয়ে আছে, এরকম বিভিন্ন ঘটনা তো ঘটছে। আমরা চেষ্টা করছি যে একটা ভঙ্গুর পুলিশ বাহিনীকে মোটামুটিভাবে তরতাজা করে এই ইনভেস্টিগেশনগুলো চালানো। এই আপনারা জানেন যে এখন যেই পরিস্থিতিতে বাংলাদেশ এখন উঠে দাঁড়াচ্ছে, এই পরিস্থিতিতে কিন্তু এত সহজে এই ট্রান্সফরমেশনটা হওয়ার কথা না। আমি কিন্তু বলবো যে আমাদের কানের পাশ দিয়ে গুলিয়ে আছে। আমরা কিন্তু একটা আপনি চিন্তা করেন যে 5 তারিখ যে ঘটনাটা ঘটেছে সেটা যদি নিউ ইয়র্কে ঘটতো বা নিউ দিল্লিতে ঘটতো, তাহলে ঘটনাটা কি ঘটতে পারতো। সেদিক দিয়ে আমি বলবো যে আমরা কিন্তু যথেষ্টটা উতরিয়ে এসেছি। কিন্তু অ্যাগেন যেসব ঘটনা ঘটছে, অবভিয়াসলি ইউএন যখন বলছে, আমরা অবভিয়াসলি এটা যাচাই করে দেখবো এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে মানে এখান থেকে বের হয়ে আসা। আসলে 6 মাস কি একটু না, ঠিকই বলছেন, এটা আসলে আছে। হ্যাঁ, আমাদের আশাভঙ্গের অনেক জায়গা আছে, আবার অর্জনও আছে। সবচেয়ে অন্তত এখন কেউ ঘুম হচ্ছে না, আমরা ওই আশঙ্কায় দিনাতিপাত করি না, এখানে কথা বললে বের হতে পারবো কি পারবো না, সবাই উন্মুক্তভাবে কথা বলছে, এটা তো অবশ্যই পজিটিভ দিক। তবে ব্যর্থতার কথাও আমরা বলবো, কারণ 6 মাস খুব কম সময় না একটা সরকারের জন্য, একেবারে কম সময় না। এই 6 মাসে যেই গতিতে, যেই স্পিডে বা যেই তৎপরতার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের দোসর, এখনও অনেক ফ্যাসিবাদের দোসর, চিহ্নিত ফ্যাসিবাদের দোসররা কিন্তু এই যে অপারেশন ডেভিড হান্টের পরে কিছু গ্রেপ্তারের খবর দেখছি, কিন্তু তার আগে একেবারে ঢিলে ঢালা
বিশেষ করে পুলিশ প্রশাসনের মধ্যে মারাত্মক শৈথিল্য বা শিথিলতা আমরা দেখেছি, যেটা খুব অনাকাঙ্ক্ষিত। অপারেশন ডেভিল হান্ট কি কোনো ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন? কিছুটা তৎপরতা গ্রামে গঞ্জে বা জেলা শহরে ফিরেছে। তার আগে কিছুই ছিল না, কোনো তৎপরতা ছিল না পুলিশের, বা পুলিশ যে কাজ করছে সিরিয়াস এরকম কোনো বিষয় ওইভাবে আমাদের নজরে আসে নাই, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এবং এরকম সমস্যা, হ্যাঁ সমস্যা গুরুতর, সমস্যা জটিল, একটা দীর্ঘদিনের একটা শাসন, একটা রিজিম বা একটা একেবারে পরতে পরতে যেভাবে সেট করা হয়েছে এই সরকারের জন্য এটা একটা জটিল ব্যাপার। তারপরে সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না, আসলে তাদের সীমাবদ্ধতা আছে, তাদের অনেক দুর্বলতা আছে, এটা সত্য। আর গভর্নমেন্টের যে সেট আপ, এই সেট আপটাও আমরা জানি না, আমাদের বাইরে থেকে আমরা যেটা দেখছি খুব ভালো সেট আপ এটা আমি মনে করছি না। একমাত্র প্রফেসর ইউনূসের ঔজ্জ্বল্য বা তার ক্যারিজমা বা তার গ্রহণযোগ্যতা বা তার ডিগনিটি, এইটাকে কেন্দ্র করেই তো একটা সরকার হচ্ছে। কিন্তু সরকারের বাকি যে সেট আপ, এখানে অনেক দুর্বলতা আমরা বাইরে থেকে দেখছি, জানি না ভিতরে কী কারণে। তারপরে এত কম মানুষ নিয়ে এই এত বড় একটা তৎপরতা কর্মযোগ্য, এটা অ্যাডভাইজার, এক একজন অ্যাডভাইজার তিনটা মন্ত্রণালয় নিয়ে তারা বসে আছেন। আমি যদি নাম ধরেই বলতে পারি, মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা জায়গায়, এত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সেবামূলক জায়গায়, সেখানে যে অ্যাডভাইজার যিনি আছেন আমি জানি না তার ভূমিকা কী, তার তৎপরতা কী, আমার কাছে দৃশ্যমান হয় না। বা উনি কখনো মেডিকেল সেক্টরের সাথে কখনো জড়িত ছিলেন না, তার এই বিষয়ে এক্সপার্টিস আছে কি না তাও আমি জানি না, বা নাই, আমি জানি নাই কী কারণে। উনি হয়তো ওনার আন্তরিকতা আছে, নিশ্চয়ই উনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু ভালো মানুষ আর আন্তরিকতা সবসময় সব জায়গায় তো খাটবে না। আচ্ছা, হোম অ্যাডভাইজারের কথা আমি বলি, হয়তো উনি অনেক ভালো মানুষ, আমি শুনেছি উনি খারাপ মানুষ না, ওনার ব্যক্তিগত জীবনে ভালো, চাকরি জীবনে পেশাগত, কিন্তু আচ্ছা উনি যে কী বলেন আমরা তো বুঝি না ওনার কথা, আর আমরা কি বলি ওনার নিশ্চয়ই বুঝেন কিনা আমি জানি না। উনি কৃষি মন্ত্রণালয়ের অ্যাডভাইজারও ওনার আছে, যে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কৃষি, কিন্তু কী কারণে এখানে তো দুইজন। আর হোমের তো একটা খুব কর্মা, খুব কর্মঠ এবং খুব সাহসী, এবং একজনের অনেক ফাইল, অনেক কাজ, মানে এই কারণে ধীরে হচ্ছে। তারপরে এদের মধ্যে কথা তো অনেকবার বলেছি, ওনাদের বয়সের বাস্তবতা আছে, নানান ধরনের বাস্তবতা আছে, এই সব মিলিয়ে মানে আশানুরূপ, যেখানে প্রফেসর নিজেই বলেছেন, প্রফেসর ইউনূস সাহেব, যে তিনি আশানুরূপ এখন পর্যন্ত করতে পারেন না, এটা সত্য। ঠিক খুন করেছে সেই জহির এখান থেকে শুরু করে ঘুমছে শুরু এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, একদম আত্মস্বীকৃতভাবে সিরাজ শিকদারকে হত্যা করে, কোথায় আছে সিরাজ শিকদার, তারপর লুটপাট করে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ৭৩-এর প্রথম বাংলাদেশের সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশে, সেই নির্বাচনেই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে হেলিকপ্টার করে ভোট চুরি করে এনে বিভিন্ন জনকে, দলীয় প্রার্থীদেরকে আপনার ঘোষণা করা, সাংসদ ঘোষণা করা, গুম করে দেয়া প্রার্থীদেরকে, এই কাজগুলো ৭৩-এ হয়েছে। ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছে তাদের দুঃশাসনের জন্য। এই দেশ থেকে মানুষের অর্থ সম্পদ, মানুষের মানে এমনকি খাবার, যেগুলা জাতিসংঘ থেকে, রেড ক্রিসেন্ট থেকে যে অনুদান আসতো সেগুলো পর্যন্ত ভারতে পাচার করে দেওয়ার কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, লাখো মানুষ না খেয়ে মারা গিয়েছে। এবং দম্বের সাথে বলেছিল যে আমি ক্ষমতায় থাকার কারণে তো মাত্র ৩০,০০০ মারা গিয়েছে, অন্য কেউ ক্ষমতায় থাকলে আরো অনেক বেশি মারা যেত, মানে ৩০,০০০ মাত্র ৩০ কোটি মারা যেত। ৮ থেকে ২০২৪-এর শাসন আমল দেখেন, আওয়ামী লীগ কোন ক্যারেক্টারিস্টিক্সের দিক দিয়ে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের বিবেচনায় পড়ে? আওয়ামী লীগ তো একটি হত্যাযজ্ঞ করেছে, বারবার হত্যাযজ্ঞ করেছে, ২০১৩ সালে হত্যাযজ্ঞ করেছে, রাজনৈতিক ব্যক্তিদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। যখনই ভিন্ন মত এসেছে তখনই তাদেরকে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। বিরোধী দল প্রতিটা নেতাকর্মীকে ঘর বাড়িতে থাকতে দেয় না। প্রত্যেকটা নির্বাচন যে কয়টা করেছে, ১৪, ১৮, ২৪, প্রত্যেকটা নির্বাচনে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। না নিজেরা রাজনীতি করছে, না অন্যদেরকে রাজনীতি করতে দিয়েছে। আওয়ামী লীগ এই বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করাই তাদের রক্তের সাথে মিশে আছে, যাদের প্রত্যেকটা নেতাকর্মী চুরি করে, সন্ত্রাস করে, কেন্দ্র দখল করে, মানে হচ্ছে এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্যের সাথে সেই স্বাধীনতার পর থেকে। এখন আমার কাছে বিষয়টা একেবারেই স্পষ্টত আমি একটা বিষয় মনে করি যে আওয়ামী লীগ তো আসলেই কোনো রাজনৈতিক দল না। যদি রাজনৈতিক দল হতো, গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ থাকতো, যদি তারা গণহত্যা না করতো, যদি তারা হচ্ছে ভোট চুরি না করতো, যদি হচ্ছে তারা মানুষের ধন সম্পদ লুটপাট করে না খেত, যদি তারা এদেশ থেকে অর্থ পাচার না করতো, মানুষের মৌলিক অধিকার হরণ না করতো, তাহলে আওয়ামী লীগ রাজনৈতিক দল। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া আসলে কোনো বিকল্প তারা হচ্ছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না। আমরা বিএনপিকেও নিষিদ্ধ করতে বলতেছি না, জামাতকেও করতে বলতেছি না, বাম দল কাউকে বলতেছি না। আমরা শুধুমাত্র আওয়ামী লীগ নামক একটা সন্ত্রাসী সংগঠনকে আমরা নিষিদ্ধের কথা বলছি, এবং সেটা নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করে বাংলাদেশে আগামীতে কোনো নির্বাচন হবে সেটা মানে হচ্ছে সেটা দিবা স্বপ্ন। সেটা যদি হচ্ছে 10 জন মানুষও যদি হচ্ছে প্রতিবাদ করে, আমরা তো মাত্র মানে হচ্ছে এই যে একটা গণঅভ্যুত্থান, যে একটা লড়াই সংগ্রাম, এগুলো মূলত হচ্ছে ছোট ছোট গ্রুপ থেকে কিন্তু শুরু হয়ে এটা বড় হয়। তো সেখান থেকে যদি 10 জন মিলেও যদি প্রতিবাদ করতে হয়, সেখানে আমিও একজন থাকবো।
এইগুলো থেকে কীভাবে দেখছেন, এবং এই জায়গায়ও যে এই যে আপনাদের আন্দোলনেরই তো ফসল এই সরকার, আপনারাও তো বলেন আমরাও বলি, সেই জায়গায় যখন এই যে 5 থেকে 7 ফেব্রুয়ারি যে ঘটনাগুলো ঘটলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক, সরকার আবার প্রশ্নের মুখে, মানবাধিকার লঙ্ঘনের কিছু অভিযোগের কথা জাতিসংঘ বলছে, সেই জায়গায় সরকারের জন্য সরকারের কাছে আপনাদের কি দেখেন, সরকারের কাছে তো আমাদের অনেকগুলো চাওয়া আছে, সরকার অনেকগুলো চেষ্টা করতেছে, পূরণ করতেছে। বাংলাদেশে 5ই আগস্টের পর বা আগ থেকে পুলিশ বাহিনী নেই, এটা ধ্বংস হয়ে গিয়েছে। এটাকে দিয়ে আপনি এখন চোর ধরা মানে হচ্ছে একজন ঘরে চোর প্রবেশ করলে সেই চোর ধরারও সক্ষমতা পুলিশের নেই, বাস্তবতা হচ্ছে সেই জায়গায়। কিন্তু আর্মি সেই দায়িত্বটা নিয়েছে নিজ থেকেই। সেনাপ্রধান প্রথম বক্তব্যই বলেছিলেন, এগুলো সব সেনাপ্রধান কিন্তু আমাদেরকে কথা দিয়েছেন সেই ভাষণে। তার পরবর্তীতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়া হয়েছে, সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছে, ধাপে ধাপে সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছে। এখন একটু অভিযান চলছে। আমি বলছি 3 মাস 3.5 মাস আগে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়া হয়েছে, তো এই 3 মাস 3.5 মাসে সামরিক বাহিনী কি করেছে, কেন তাদেরকে নিষ্ক্রিয় রাখা হয়েছে, এটা অবশ্যই হচ্ছে আমরা আর্মির কাছে প্রশ্ন করবো, সেনাপ্রধানের কাছে কোশ্চেন করবো। সেনাপ্রধান গোয়েন্দা সংস্থাগুলো, যে আর্মির যে নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো আছে, সেগুলোতে কতটুকু পরিবর্তন এনেছে, কি করেছে, এই জায়গা থেকে স্পষ্টত হচ্ছে আমি দেখছি যে হচ্ছে সেনাপ্রধান সহ আর্মির একটা সদিচ্ছার অভাব, সামরিক বাহিনীর একটা সদিচ্ছার অভাব সব জায়গায় লক্ষ্য করছি। উপরন্তু এটা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর আপনার হচ্ছে হেনস্থা করার চেষ্টা করা হয়। আমি আজকে এই যে আপনাদের বাংলা ভিশনে বসেই স্ট্রিক্টলি বলতে চাই, যতটুকু জানছি ডিজিএফআই থেকে বলা হয়েছে যে হচ্ছে আমি মধ্যস্থতা করে আওয়ামী লীগের এমপির জামাইকে, রমনার ডিসি এখানে এবং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এঙ্গেজ করে, আমি এবং হাসপাত আব্দুল্লাহ ভাই এঙ্গেজ করে আমি ওরকে জামিন যোগ্য ধারায় মামলা দেওয়ার জন্য আমরা মধ্যস্থতা করেছি। আমি এখানে স্পষ্টত মানে হচ্ছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এর কোনো প্রমাণ ডিজিএফআই দিতে পারবে কিনা, যে হচ্ছে না হয় কেন এই ধরনের অভিযোগ দিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। ওনারা আসলে চাচ্ছেনটা কি? ওনারা না পারছেন হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে, না পারছেন হচ্ছে অর্থ পাচারকারীদেরকে অ্যারেস্ট করতে, না পারছেন হচ্ছে অস্ত্র উদ্ধার করতে। সারা দেশে কতগুলো অস্ত্র উদ্ধার করছে, তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি সামরিক বাহিনী করছেটা কি? অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি সামরিক বাহিনীর উপর নির্ভর করে, এবং সামরিক বাহিনী কতটা মুভ করবে, কতটা সন্ত্রাসীদের দমন করবে, কতগুলো অস্ত্র উদ্ধার করবে, কতগুলো গণহত্যাকারীদের অ্যারেস্ট করবে, এগুলো পুরোপুরি তাদের উপর নির্ভর করে। এবং তাদের কাছে যে 664 জন ছিল, সেই 664 জনের তালিকা প্রকাশ করুক, এরা আমাদের কাছে ছিল, এদেরকে এইভাবে এত এখন তারা কোথায় আছে। তো এগুলো তো আমাদের কাছে স্পষ্ট না, ওরা কারা ছিল। নিরপরাধ থাকলে স্পষ্ট তো বলো, এই নিরপরাধ লোকগুলো আমাদের কাছে ছিল, অপরাধী থাকলে এই অপরাধীগুলো ছিল, আমরা এইভাবে ব্যবস্থা নিয়েছি। আজ পর্যন্ত সেটার কোনো তালিকা প্রকাশ করা নাই, আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা নেই। মানে বাংলাদেশে আসলে কি ওনারা কি চাচ্ছেন সামরিক বাহিনী? আমার মনে হয় স্পষ্টত সামরিক বাহিনীর পক্ষ থেকে আমাদের জাতির কাছে স্পষ্ট করা উচিত তারা আসলে কি করছেন পরবর্তী সময়ে। 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমি এই বিষয়ে কথা বলছি, এমনকি প্রধান উপদেষ্টাকেও আমরা বলেছি যে আপনি দায়িত্ব নিয়ে তালিকাটা প্রকাশ করেন, কারণ আপনি সরকারের প্রধান, আপনি চাইলে আসলে এটি প্রকাশ করা সম্ভব। এই যে এখন অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয়েছে, ডেভিল পালিয়ে যাওয়ার পরে এই হান্টটা আসলে শুরু হয়েছে। গ্রামগঞ্জে অনেক নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে, সমর্থকদেরকে ধরা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন, সংবাদ দেখেছেন। কিন্তু যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু বিভিন্নভাবে লেয়াজু করে, বিভিন্ন তদবির করে তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ লুকিয়ে আছে, পালিয়ে আছে, কেউ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে আমাকে যদি বলতে বলেন, আমি কিন্তু তথ্যসহ বলতে পারি, এই সরকারের উপদেষ্টাদের আশপাশে কিন্তু ডামি মামি এমপিরা ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন আপনার সংগঠনে তারা কিন্তু বিভিন্নভাবে সেখানে পদায়িত হয়েছে। এগুলো হান্নান মাসুদও জানে। এখন এগুলো আসলে কিভাবে হচ্ছে? উপদেষ্টাদের আশকারা ছাড়া হয়? আপনি একজন ব্যক্তিকে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, একই সাথে আমি শুনলাম তিনি কৃষি উপদেষ্টা। এখন এই দুইটা মন্ত্রণালয় এতটা গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তির মাধ্যমে এই দায়িত্ব পালন করা সম্ভব? আমি একজন উপদেষ্টার এপিএস এর সাথে কথা বলছিলাম, তিনি বলছেন দেখেন আমাদেরকে 2টা মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে, মানে আমরা তো একটির কাজই করতে পারি না, তাহলে আমরা আরেকটির কাজ কিভাবে করব? আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, কিন্তু আপনি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করছেন না, সংস্কার করছেন না। যারা বলছে যে আগে রাষ্ট্র সংস্কার হতে হবে তারপরে ইলেকশন, তো আপনি রাষ্ট্র সংস্কার কাদের মাধ্যমে করবেন? 2টি মিনিস্ট্রি চালাচ্ছে একজন ব্যক্তি, যেখানে রাষ্ট্রের কোনো সংস্কার হচ্ছে না, রাষ্ট্রের কোনো কাজ হচ্ছে না, এবং এটি সরকারের পক্ষ থেকেই আমাকে বলা হয়েছে যে আমরা পারছি না করতে, এইভাবে হয় না, যা বরল সিচুয়েশন। তো এই জায়গা থেকে যদি আমাদের যতগুলো মিনিস্ট্রি আছে প্রত্যেক ব্যক্তির জন্য
একটি করে মিনিস্ট্রি যদি দেওয়া হয় তাহলে রাষ্ট্র সংস্কার সম্ভব। অন্যথায় এই সরকারের বর্তমান কাঠামোই রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। হ্যাঁ, অনেকে আসলে রাজনৈতিক কারণে অনেক কথাবার্তা বলছে, অনেক দলকে চাপে রাখার জন্য বলছে যে আগে রাষ্ট্র সংস্কারের পর ইলেকশন, আগে গণহত্যার বিচারের পর ইলেকশন। কিন্তু কথা হলো যে এই সরকারের দুর্বলতা, এই সরকারের যা করা উচিত, যেভাবে কাজ করলে রাষ্ট্র সংস্কার আসলেই সম্ভবপর ছিল, সেগুলো নিয়ে কি কথা বলা হচ্ছে? কথা বলা হচ্ছে না। আমরা এই জন্য বারবার বলছি যে আপনারা এক ব্যক্তি একটি মন্ত্রণালয় চালান, ভালোভাবে চালাতে পারবেন। আমরাও বলছি রাষ্ট্র সংস্কার করেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, যত সময় লাগে কাজ করেন। কিন্তু কথা হলো যখন দেখছি যে পদে পদে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, পদে পদে আওয়ামী লীগকে নানানভাবে আশকারা দেওয়া হচ্ছে। আপনি ডেভিল হান্ট শুরু করেছেন, ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশের নিরাপদে ছিল, তখন আপনি কেন এই হান্ট শুরু করেননি? এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তো এই হান্ট শুরু হওয়া দরকার ছিল। এখন সব পালিয়ে গেছে। বাংলাদেশকে ভোট দিয়েছে, অনেকে বিএনপিতে ভোট দিয়েছে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে বা অন্য দলে ভোট দিয়েছে। এখন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য সে যদি আওয়ামী লীগ হয় আর তাকে আপনি গ্রেপ্তার করবেন? আওয়ামী লীগের সবাই কি খারাপ? আমরা দেখেছি আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিল তারা খারাপ। এবং আওয়ামী লীগের নেতৃত্বে যেটি মাসুদ সাহেব বলল, 71-এর পরে কিন্তু একবার গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। দ্বিতীয়বার এই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করে শেখ হাসিনার নেতৃত্বে আর একবার গণহত্যা চালানোর সুযোগ দিয়েছে। এই দেশের মানুষ কিন্তু আবেগী। আজকে আমি অন্যায় করলাম, 1 বছর পরে মানুষ মনে রাখবে না। আমি যখন একটু দুঃখ প্রকাশ করব, একটু মাথায় টুপি দেবো, হ্যাঁ, মসজিদে যাব, আমি একটু লেবাস ধরবো, মানুষ সব ভুলে যাবে। হাসিনা 96-তে লেবাস ধরে হাতে তসবি নিয়ে মাথায় হিজাব পরে ঘোমটা দিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে সে ক্ষমতায় এসেছিল। মানুষ কিন্তু সব 71-এ শেখ মুজিবের সমস্ত অপরাধ ভুলে গিয়েছিল। এই শেখ হাসিনা আপনি ধরে রাখেন, যেমনিভাবে ওই শেখ মুজিবকে ক্ষমা করেছে না, শেখ হাসিনাকেও কিন্তু মানুষ ক্ষমা করে। শেখ হাসিনার পরবর্তী প্রজন্ম, পুতুল বলেন, সজীব ওয়াজেদ জয় বলেন, তার হাতে সুযোগ এসেছে। একটি আন্তর্জাতিক আপনার কমিউনিটি বা জাতিসংঘ তারা বলেছে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং তাদের কাছে এভিডেন্স রয়েছে। হ্যাঁ, যদি তারা বলছে যে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে, তারা না, কিন্তু আমরা বাংলাদেশের বাস্তবতা বুঝতেছি। আমরা তৃতীয়বার আওয়ামী লীগকে গণহত্যার সুযোগ দিতে চাই না। এবং আওয়ামী লীগ, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। একটি দল যে মানবতা বিরোধী অপরাধ করলো, সেই দলকে বাংলাদেশে রাজনীতি করতে পারে? আমি জাতিসংঘের কাছে প্রশ্ন করছি। তার মানে কি করতে হবে? আমি শেষ করি। সেটি হলো যে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে, নিয়োগের স্বচ্ছ নীতিমালা তৈরি করতে হবে, নিয়োগ বোর্ড। এই মুহূর্তে সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের সকল পৌরসভায়, জেলা পরিষদে কিভাবে প্রশাসক নিয়োগ পেল? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, জুলকারনাইন স্বামী থেকে শুরু করে অনেকে লিখছে যে টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছে, লিখছে না? এবং উপদেষ্টাদের কোটায় নিয়োগ পেয়েছে। তো এই যদি হয় রাষ্ট্রের অবস্থা, আপনি অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, কিন্তু আপনি রাষ্ট্রের নিয়োগ নীতিমালা তৈরি করতে পারছেন না। এরপরে তো আন্তর্জাতিক আদালতে কিন্তু মামলা করতে পারত, আন্তর্জাতিক কমিউনিটির সাথে কিন্তু মত বিনিময় করতে পারত যে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, কেন ভারত তাকে জায়গা দিচ্ছে। ভারতের সাথে কিন্তু আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতের সাথে এত নতজানু সম্পর্ক করার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আমি আরও যেটি বলতে চাই, দেখেন, আমরা সবাই মিলে কিন্তু এই রাষ্ট্রটা আমরা গোছাতে চাই, এই রাষ্ট্র গঠন করতে চাই। আমরা যদি আমাদের হাতে, আমি মনে করি একটা সুযোগ এসেছে। এদেশের তরুণ প্রজন্ম, এদেশের সাধারণ মানুষ, তারা কিন্তু আবাবিল পাখির ন্যায় তারা যুদ্ধ করেছে। এটা আপনি কল্পনা করতে পারেন? আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে সবসময় বলতাম যে হাসিনা যে কাঠামো তৈরি করেছে, যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, ছাত্রলীগ বলে, আপনার পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সব জায়গায় সরকারের প্রশাসন, সব জায়গায় আওয়ামী লীগ। সুতরাং শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব আন্দোলন করে কোনোভাবেই সরকারের পতন ঘটাতে পারবে না। তার মানে কি? তার মানে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান আমরা সবসময় জানিয়েছি। দেখেন, রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামলে শুধুমাত্র বাংলা, যে আজকে যে জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে, এর দায় কি সরকারের না? সরকারের এক একজন উপদেষ্টা যখন বিদেশি গণমাধ্যমের কাছে বা বাংলাদেশি গণমাধ্যমের কাছে বক্তব্য দেওয়ার সময় নতুন দলকে স্বাগত জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতি আস্থা রাখেন, আর বলেন যে আগামীতে অন্যরা ক্ষমতায় আসলে আবারও আওয়ামী ব্যবস্থা ফিরে আসবে, তখন কিন্তু জাতীয় ঐক্য সংহতি থাকে না। ধরে রাখতে হবে। সরকার যদি এই ধরনের বক্তব্য দেয়, সরকারের উপদেষ্টারা যদি আপনার যেটি মানুষ বলছে যে কিংস পার্টির অ্যাম্বাসেডর হয়, তাহলে জাতীয় ঐক্য সংহতি হয় না এবং একই সাথে রাষ্ট্র সংস্কার হয় না। সুতরাং সরকারকে সবার আগে কিন্তু নিরপেক্ষ হতে হবে, সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
হাসিনার পতন হয়েছে, এখন সরকারের দায়িত্ব এই ফ্যাসিবাদ উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ তিনি সম্ভবত শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গ সেই প্রসঙ্গেও যদি ভারতের সাথে ডিল করা নিয়ে যদি চোখে চোখ রেখে এবং একই ইয়েতে কথা বলতে থাকে তাহলে দেশে বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম এটা, লেটস বি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এত সব আলাপে যাব না, আমি শুধু একটা জিনিস বলবো যে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বলা হয়নি যে কোনো পার্টি হয়েছে, এটাও এখনো পর্যন্ত হয়নি, কিন্তু ফেব্রুয়ারি মাঝামাঝি নতুন রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে। আগে হোক, যদি উপদেষ্টারা কেউ ওখানে থাকেন, যদি তারা অলরেডি তো তারা বিভিন্ন জায়গায় খন্ডে খন্ডে বলেছেন যে তারা রেজিগনেশন দিবে, আগে ঘটনাটা ঘটুক, আমরা স্পেকুলেশন করতে পারি আগে অনেক জায়গা থেকে। এই সরকারের প্রধান উপদেষ্টার কোনো কারণ নেই এই প্রসেসটা লেন্দি করার, এবং তিনি বারবার বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সবাই চলে যেতে চাচ্ছে, সবার নিজেদের কাজ আছে, কারোর এখানে থাকার কোনো ইয়ে নেই। সো আমি বলতে চাচ্ছি যে এখানে এখন আমরা বিভিন্নভাবে স্পেকুলেশন করতেই পারি, এটা টকশোর অডিয়েন্সের জন্য ভালো, তর্কের জন্য জি না, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে যখন বলেন যে ছাত্রদের একটা দল করা উচিত, অর্থাৎ তিনি যখন দায়িত্ব থেকে উদ্বুদ্ধ করেন, এই জায়গাটিকে আসলে বলা হচ্ছে ছাত্রদের। আমি তো বলবো যে এখন সরকার আবার তাদেরকে যখন রাজনৈতিক দল করতে উৎসাহ দেন, তখন এর মধ্যে একটা ছন্দপতনের ব্যাপার আসে বা সন্দেহ বা অবিশ্বাসের ব্যাপার আসে। উনি হয়তো সরল স্বীকারোক্তির কারণেই উনি করেছেন, এটা দোষের না। এই বিষয়গুলো অন্যান্য রাজনৈতিক দল ভিন্নভাবে দেখতে পারে, হ্যাঁ, ভিন্ন যারা যেটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়, হ্যাঁ, সেটা একটা ইস্যু আছে। আর আমাদের যে ডেমোক্রেসির ট্রান্সফরমেশনটা লাগবে, এটা তো যত দ্রুত হয় ততই মঙ্গল। এখানে ধরেন এই যে অনৈক্যের পরিবেশ কেন হচ্ছে, যখন আমাদের মধ্যে এক একজন আমরা লাগাম ছাড়া কথা বলে ফেলি, আমরা জিয়াবাদ রাখবো না, মুজিববাদ তো রাখবোই না, ঠিক আছে, তারপরে বিএনপি 11 আমদানি করার জন্য ষড়যন্ত্র করতেছে, হ্যাঁ, এই যে এই শব্দগুলা বা আচরণগুলা বা আপনি সব কিছু বাদ দিয়ে যখন শুধু সংস্কার বিএনপিকে আপনি ব্লেম করেন, বিএনপি কেন নির্বাচনের কথা বলে, তাদের কথা বলছে না, এই বিষয়গুলো যখন হয় না, একজন আরেকজনকে আমরা ব্লেম গেম যখন শুরু করি, তখন আমাদের মধ্যে একটা অনৈক্যের পরিবেশ তৈরি হয়। আর সরকারের কি উপদেষ্টাদের মানে কথাবার্তা বা চলন বলন, সেটাই মনে হয়। আর এটা তো একটা সত্য যে সরকারের মধ্যে এখনো 3 জন উপদেষ্টা আছেন বৈষম্যবিধি ছাত্রের, হ্যাঁ, এবং তারা তো রাজনীতি বৈষম্যবিধি ছাত্রদের প্ল্যাটফর্ম থেকেই তারা গিয়েছেন, হ্যাঁ। এটা তখন যারা রাজনৈতিক দল, এখানে আরও অনেকগুলো বিষয় আপনি খোলামেলা যদি আপনি শুনতে চান তাহলে আমি বলতে পারি, যেমন এলজিডি মন্ত্রণালয়, হ্যাঁ, একটা বৃহৎ মন্ত্রণালয়। তো এই মন্ত্রণালয় সবসময় পাওয়ার পার্টিতে যারা থাকে তাদের সেক্রেটারি জেনারেলকে এখানে দেয়। কেন দেওয়া হয়? তার একটা মনস্তাত্ত্বিক কারণ হলো যে সারা দেশে উন্নয়ন করা বা দলের নেতাকর্মীরা কোনোভাবে সম্পৃক্ত থাকে। যদিও প্রক্রিয়াটা সঠিক কি বেঠিক সেই আলোচনা ভিন্ন। এখানে দীর্ঘদিনের আওয়াজ, যদিও ওবায়দুল কাদের সাহেব ছিলেন না বা তিনি ইচ্ছে করেই যেতে চান নাই, তিনি ওই মন্ত্রণালয়ে মজা পেয়েছিলেন, রেল পরিবহন এবং সড়ক মন্ত্রণালয়, তো সেই কারণে হয়তো উনি যাননি। কিন্তু বিগত 3 দশকের রাজনীতি আমরা তাই দেখছি বাংলাদেশে। তো এখন ছাত্রদের মধ্য থেকে আপনার এলজিআরডি মন্ত্রণালয় দেওয়া হলো, জনপ্রশাসন একরকম বদল করে দেওয়া হলো, তারপরে পুলিশের আইজিকে বদল করা হলো, তারপরে ডিএমপি কমিশনারকে বদল করা হলো। এগুলো একটা মেসেজ, কানাঘুষা যাই বলেন মানুষের মধ্যে, যে ছাত্রদেরকে পথ প্রশস্ত করে দেওয়ার জন্য তাদের ইচ্ছা মতো। এর আগে নানান ধরনের কথা উঠেছে, ডিসি এসপি এদের বদল, এদের প্রমোশন পোস্টিং, এগুলো নিয়েও কথা হচ্ছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা কিন্তু এই আলোচনাগুলো কিন্তু আছে। এই বিষয়গুলো পরিষ্কার যদি থাকে তাহলে বিরোচিত একটা কাজ করেছে আমাদের এই ফ্যাসিবাদ উৎখাতের। তবে তারা রাজনীতি তো আসতে পারবে, অবশ্যই আসতে পারবে, এবং আমরা স্বাগতম জানাবো। তবে আমরা আশা করব যে তারা কোনো রকম মানে বিতর্কের ঊর্ধ্বে থেকে তারা যদি রাজনীতিতে অবস্থান করে, নিশ্চয়ই তারা ভালো করুক, ভালো করবে, এটা আমরা কামনা করব। জি, যোগের পথ প্রশস্ত করে দেওয়া না হয় না, আমি শুনছিলাম সকলের কথা খুব মনোযোগ দিয়েই। আমার তখন চোখের সামনে ভাসছিল যে কিছুদিন আগে পড়ছিলাম যে জনাব তারেক রহমান সাহেব বলছিলেন যে হচ্ছে ছাত্ররা নতুন দল করবে, তরুণরা এগিয়ে আসবে রাজনীতি, এটা আমরা সাধুবাদ জানাই, আমরা সকল ধরনের সহযোগিতা রাখবো এর প্রতি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষায় কথা বলেছেন, মোটামুটি তারেক রহমান একই ভাষায় কথা বলেছেন। এমনকি বেগম জিয়ার সাথে যখন আমাদের সিনিয়ররা সাক্ষাৎ করেছে, আমি একটা বিশেষ কারণে সাক্ষাৎ করার সুযোগ পাইনি, তো হচ্ছে তখন বেগম জিয়াও বলেছিলেন তোমরা রাজনীতিতে আসো, তোমরা নতুন রাজনীতি করো, তোমাদের দিয়ে হবে, এরকম একটা উৎসাহ আছে। এখন আমি জানি না এর কারণে কি হচ্ছে বিএনপি থেকে আবার তারেক রহমানকে বহিষ্কার করা হয় কিনা, যে হচ্ছে উনি নিজ দল রেখে কেন ইয়াকে সহযোগিতা করবে বা হেল্প করবে, এরকম হতে পারে। তো
মূলত হচ্ছে এই দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, সকলের, সবাই তো এই দেশের মানুষ, জনাব তারেক রহমান এই দেশের মানুষ, বেগম জিয়ারা সকলেই দেশপ্রেমিক মানুষ। এবং আমার খুব মাঝে মধ্যে আমি পড়ি বিভিন্ন ইতিহাস যে বেগম জিয়ার ওই যে পুরাতন পেপার কাটিং, জাতিসংঘে ফানি বন্টন নিয়ে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দেয়া, সীমান্ত হত্যা নিয়ে নালিশ দেয়া, গত 16 বছর তো সে কিচ্ছুই করে নাই। বেগম জিয়ার চোখের চোখ রেখে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চোখের চোখ রেখে উনি দেশ শাসন করেছেন, এবং ওনাকে হেনস্থা করার জন্য এই দেশে কত জঙ্গি নাটক সাজানো হয়েছে ভারতের ইয়ে থেকে, এরকম অনেক কিছু মানে রাজনৈতিক সচেতন হিসেবে পড়তাম। এবং সেই জায়গা থেকে আমার কাছে এটাই স্বর্ণযুগ ছিল। এরপর থেকে হয়তো বাংলাদেশের মানুষ সেই রকম আর শাসন দেখতে পাইনি। কিন্তু হচ্ছে এই জন্য এই দেশপ্রেমিক সকল মানুষই চায় যে হচ্ছে ছাত্ররা যারা অভ্যুত্থান করেছে তারা একটা নতুন রাজনৈতিক দল করুক, তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছে সেইটা বাস্তবায়ন করুক, এবং হচ্ছে দেশপ্রেমিক সকলেই চাই সেটা বিএনপি করুক, জামাত করুক বা কিন্তু যে বাড়তি সুবিধা আছে। এখন বাড়তি সুবিধা বলতে কোনটাকে বোঝাচ্ছে আমি জানি না, কারণ হচ্ছে দেখেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইজিপি তো হচ্ছে আমাদেরকে হওয়ার সুযোগই নেই। একই সাথে হচ্ছে আইজিপি ডিএমপি কমিশনার বলে না, এবং অ্যাটর্নি জেনারেল থেকে, দুইটা বিষয়ই মূলত হচ্ছে সারা দেশের মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, আইন এবং স্বরাষ্ট্র জনপ্রশাসন এতে আছে। তো হচ্ছে আইন এবং স্বরাষ্ট্র দেখেন হচ্ছে ফুল লিডারশিপ কিন্তু হচ্ছে বিএনপি জামাতের হাতে, ওদের মধ্যে আবার হচ্ছে স্বাস্থ্য নিয়ে দেখছেন হচ্ছে এনডিএফ এবং হচ্ছে বিএনপি যেই সংগঠন তাদের মধ্যে এক ধরনের মারামারি হয়েছে, হাতাতে হয়েছে স্বাস্থ্যের ডিজিকে নিয়ে। মানে হচ্ছে ওই দুইপন্থী জামাতপন্থী কে আছে তাদেরকে খুঁজে খুঁজে ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে। এখন ছাত্রদের তো আর নিজেদের পন্থী কেউ নেই, বাস্তবতা হচ্ছে এরকম। আগামী যখন ইলেকশন আসবে তখন ইলেকশনের সময় যে ডিসি নিয়োগ দিতে বিএনপি পন্থী খুঁজতেছেন, এসপি নিয়োগ দিতে জামাতপন্থী খুঁজতেছেন, এই যে খুঁজে বিএনপি জামাতপন্থী খুঁজে খুঁজে নিয়োগ দিচ্ছেন, তারা তো তখন সেই পন্থী যদি আচরণ করে তখন আসলে লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন উঠে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জায়গা থেকে নিজের নিরপেক্ষতা আরো বেশি প্রমাণ দিতে হবে বলে আমার মনে হয় না। উনি ওনার জায়গা থেকে নিরপেক্ষ অবস্থানে আছেন। পাশাপাশি যে প্রশ্নটা করেছেন যে হচ্ছে অবশ্যই আমরা এর বিরোধিতা করব ছাত্রদের থেকে, এমনকি হচ্ছে যদি একক কেউ বিরোধিতা করা হয় যে সরকারে থাকবে, এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে এবং একই সাথে রাজনৈতিক দলে থাকবে, এইরকম হলে আমি নিজেই তার বিরুদ্ধে দাঁড়াবো। বিষয়টা হচ্ছে স্পষ্টতা। আমরা চাই যে সরকার তার নিরপেক্ষতা বজায় রাখুক, সরকারের জায়গা থেকে দেশের জন্য কাজ করুক, কোনো পলিটিক্যাল অংশের জন্য না, কাউকে উঠানোর জন্য না। কিন্তু আমরা একই সাথে যেভাবে বলা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু হচ্ছে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সেই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মের প্রতিনিধিরা কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছে। একই সাথে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটা অনন্য জায়গায় রাখতে চাচ্ছি, আমরা সেটাকে কোনো রাজনীতিকায়ন করতে চাচ্ছি না। আমরা মনে করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটা রাজনৈতিক দল হয়ে গেলে যারা আসলে রাজনীতি করবে তারা রাজনীতিটাই করবে, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে কেউ রাজনীতি করার লোকও থাকতে পারবে না। আমরা এটাই স্পষ্টত বলতেছি, কারণ আমরা চাই বাংলাদেশে এমন একটা প্রেশার গ্রুপ থাকুক, আমরা ভুল করলেও যেন চোখে চোখ রেখে বলে দিতে পারে আপনারা। সেই জায়গায় যে এক ধরনের ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে এক ধরনের যে রাজনীতি কিছুটা কি বন্ধনটা কিছুটা কি একটু শিথিল হয়ে গেল কিনা, জাতীয়কের জায়গাটা কি কিছুটা মানে অস্বস্তিতে পড়লো কিনা? ধন্যবাদ। দেখেন, আমরা তো 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করার পরে 2021 সালে আমরা দল গঠন করেছি। মোটামুটি 4 বছর আমরা সময় নিয়েছি দল গঠন করার জন্য। এর আগে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী সংগঠন আমরা তৈরি করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলবো যে দল গঠন একটি জটিল এবং কঠিন প্রক্রিয়া, এবং দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থেকে কিন্তু দল গঠন করতে হয়। এখন যারা উপদেষ্টারা আছেন তারা যদি কেউ পদত্যাগ করে কোনো দলের প্রেসিডেন্ট হন বা সেক্রেটারি হন, আমার প্রশ্ন হলো যে তারা কি আসলে এই কঠিন প্রক্রিয়ার সাথে ছিলেন না? তারা যদি বলেন যে না, আমরা নিরপেক্ষ, আমরা ছিলাম না, আমাদেরকে এনে তারা অফার দিয়েছে, বলেছে যে দলের প্রধান হন, আমরা রাজি হয়ে গিয়েছি। আচ্ছা, সেই অফারও যদি দেয় সেটাও কি উচিত? কারণ কি? কারণ হলো ছাত্রদেরকে এখানে ওয়াজ ডগের ভূমিকায় মানুষ পাঠিয়েছে, হান্নান মাসুদের ভাষায়। খুব ভালো কথা। এবং তারা প্রেসার গ্রুপ হিসেবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার, ন্যূনতম রাষ্ট্র সংস্কার অন্তত, আমি পুরোটা চাচ্ছি না, কারণ পুরোটাই সরকারের পক্ষে সম্ভব না, কারণ একটি ধারাবাহিক প্রক্রিয়া রাষ্ট্র সংস্কার। যতক্ষণ না সেই সংস্কার হচ্ছে তাহলে কি তাদের পদত্যাগ করা উচিত? আপনি বয়ানটা কি দিয়েছেন? রাষ্ট্র সংস্কার। আপনি রাষ্ট্র সংস্কার করে যদি না করে আপনি যদি পদত্যাগ করেন তাহলে মনে কি হবে যে রাষ্ট্র সংস্কার আসলে আপনার মূল উদ্দেশ্য ছিল না। আপনার মূল উদ্দেশ্য ছিল সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে আপনার জনপ্রিয়তা তৈরি করে এবং দল গঠন করা। এটা কি, এটার ব্যাখ্যা দেওয়ার মতন কারোর কাছে ভাষা নাই, আমি জানি। ব্যাখ্যা দেওয়ার কোনো ভাষা নাই, ব্যাখ্যা দেওয়ার সুযোগও নাই। এখন যেটি বলবে, যদি কেউ ব্যাখ্যা দিতে চায় সে মিথ্যা বলবে। এবং এটি সত্য যে ধারাবাহিক এই প্রক্রিয়ার মধ্যে না থাকলে, হ্যাঁ আমি সেটা হলো
যে ছাত্ররা একটি দল করুক, আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেই দলটা যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে উঠে এসেছে তাদেরকেই করতে হবে। এবং অন্যরা যদি করতে চায়, মানে অন্যরা যদি আসতে চায় দলে পদত্যাগ করে আসতে হবে, এটি কোনো কথা হতে পারে না। অন্যদেরকে দেশের মানুষ তাদের উপর আস্থা বিশ্বাস রেখেছে যে তারা রাষ্ট্র সংস্কার করবে, এবং এইখানে ছাত্ররা 3 জন বিপ্লবে ছিল, বাকি উপদেষ্টারা কিন্তু বিপ্লবে ছিল না। এবং সেক্ষেত্রে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু বিপ্লবের প্রধান মুখপাত্র। এবং সেই প্রধান মুখপাত্র যদি এই সরকার থেকে চলে আসেন, তাহলে কিন্তু এই যে অন্যান্য উপদেষ্টারা যারা কোনো কাজই এক ধরনের করছে না, সরকারের 3-4 জন উপদেষ্টা ছাড়া কিন্তু কেউ কাজ করে না, সবাই অলস সময় কাটায়, বোঝে না কাজ, দুর্বল, অসুস্থ থাকে। তো এর মাধ্যমে আসলে রাষ্ট্র সংস্কারটা হবে না। এই সরকারি উপদেষ্টা নাহিদ থাকার কারণে একটা মানুষের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা আছে, কিন্তু নাহিদ সাহেব যখন পদত্যাগ করবেন তখন কিন্তু মানুষ একদম হতাশ হবে। যে আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে অন্তত নাহিদ সাহেব থাকলে এই সরকারের অন্যান্য উপদেষ্টারা কিছুটা হইলে হয়তো ভয় পাবে, কিছুটা হলেও কাজ করতে বাধ্য থাকবে, কিন্তু তিনি যখন পদত্যাগ করবেন তখন কিন্তু রাষ্ট্র সংস্কার মাঠে মারা যাবে। আমি চাই সরকারের সদিচ্ছা থাকে, জাতীয় ঐক্য সংহতি অনেকটা দুর্বল হয়ে গেছে, এটি কিন্তু উর্বর করা সম্ভব। সেক্ষেত্রে আমরা বারবার বলছি যে প্রধান উপদেষ্টাকে সমস্ত দলকে ডাকতে হবে। জাতীয় ঐক্য কমিশন গঠিত হয়েছে, আমরা স্বাগত জানাই। শুধুমাত্র জাতীয় ঐক্য কমিশনের মাধ্যমে কিন্তু এই যে অনাস্থা সেটি ফিরে আসবে না। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সকল দলকে আবার আস্থায় ফিরিয়ে আনার জন্য অন্যান্য আর যে যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু তাকে নিতে হবে। জি, অপূর্ব জাহাঙ্গীর, যে নির্বাচনের কথা আসছে, আজকেও দুবাই প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে এই বছরের ডিসেম্বরে নির্বাচনের আশা প্রকাশ করেছেন তিনি। এই ডিসেম্বরে নির্বাচন কি কিছুটা বিএনপির চাপের কারণে কিনা একটু পরিষ্কার করবেন? আর হচ্ছে যে জাতীয় ঐক্যের জন্য যে জায়গাটি বলছিলেন মোহাম্মদ রাশেদ খান, প্রথমত হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন তো আমরা প্রথম থেকেই বলে আসছি, রাজনৈতিক দলগুলো যখন চাবে নির্বাচন ঠিক তখনই দিয়ে দেওয়া হবে, দেয়ার ইজ নো কোয়েশ্চেনস অ্যাবাউট ইট। এবং উনি বলেও দিয়েছেন যে অল্প কিছু সংস্কার হলে এতদিন, আর তার চেয়ে আরেকটু বেশি সংস্কার হলে এতদিন। সো এটা এখনো পর্যন্ত দ্যাট ইজ স্টিল অন পেপার, এবং সেটা সেই অনুযায়ী আমরা আগাচ্ছি এখনো পর্যন্ত। এবং প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক তারিখ দেয়নি, যখন দিবে উই হ্যাভ বিন ট্রান্সপারেন্ট সো ফার, আমরা সাথে সাথে জানিয়ে দিব। সো নির্বাচন প্রশ্ন নিয়ে আমার মনে হয় যে এখানে কোনো দোয়াশা চাপে কি আছে কিনা নির্বাচন, আমি এগেন আমার এন্ড থেকে যেরকম দেখছি সেরকম কোনো চাপ আমি অ্যাটলিস্ট আমার এন্ড থেকে দেখছি না। বা রাজনৈতিক রেটরিক অনেক কিছু বলতে পারে, বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি তো দেখছি যে সবাই প্রচণ্ড কোঅপারেটিভ। শনিবার প্রথম জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, মোহাম্মদ রাশেদ খান বলছিলেন যে শুধু এই ধরনের বৈঠক দিয়ে নাই, মানে আরও কিছু জায়গায় ফোকাস করা দরকার ঐক্যের জন্য। রাশেদ ভাইয়ের আমি মুগ্ধ হয়ে রাশেদ ভাইয়ের কথা, রাশেদ পার্টিগুলো একসাথে কিন্তু ঐক্যের প্রমাণ বারবার দিয়ে যাচ্ছে। আমরা এতগুলো একটার পর একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই, কিন্তু উই হ্যাভ অ্যাজ আ কান্ট্রি উই হ্যাভ বিন স্ট্রং অ্যান্ড উই আর বিকামিং স্ট্রঙ্গার ডে বাই ডে। সো আমি মনে করি না এখানে কোনো অন্য কোনো ঝামেলা আছে। এখন আমাদের যেটা সংস্কার কমিশনগুলোর রিপোর্ট চলে এসেছে, নাও ইটস টাইম টু হ্যাভ দ্য ডায়ালগ, যে আমরা দেখবো যে পলিটিক্যাল পার্টিরা কী চাচ্ছে না চাচ্ছে, কত দূর চাচ্ছে, কোনগুলোতে একমত পোষণ করছে, কোনগুলো ডিবেটেবল। এখন তো নাও দিস উইল বি দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস ইয়ার, যে আমরা এখন কিভাবে এটা ন্যাভিগেট করবো। সো এই একমত হওয়াটা তো খুব কি সহজ হবে? একমত হওয়া তো কখনোই সহজ না, কিন্তু এই প্রসেসটাই তো ইজ আ ডেমোক্রেটিক প্রসেস, যে এটা তো একটা কনসেনসাস বিল্ড আপ তো হচ্ছে। মানে তাহলে পুরো আমরা তো বলছি যে আমরা তো যেহেতু প্রত্যেক জনগণের কাছে যেতে পারছি না, পলিটিক্যাল পার্টিগুলোর মাধ্যমে কিন্তু আমরা পুরো দেশের রিপ্রেজেন্টেশনটা জানতে পারছি। সো এইখানে তো এখন পুরা জাতি দেখবে যে হচ্ছে যে আমরা কি সংস্কার করা যায়, আমরা দেশটা ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাবে। সো আই এম রিয়েলি এক্সাইটেড 15 তারিখ থেকে কি হতে যাচ্ছে। শহীদুল ইসলাম বাবুল, নির্বাচন নিয়ে মানে পাল্টাপাল্টি অবস্থান, আগে স্থানীয় নির্বাচন, আগে জাতীয় নির্বাচন, এই যে ঐক্যের জায়গাটা। জামাত ইসলাম কখন কি বলে আমি জানি না, ওই যে বল যখন চাঁদ মিয়ার পায়ে তখন সবগুলোকে পা সাবধান, এরকম একটা কথা আছে গ্রামে। কয়েকদিন আগে কিন্তু তারা নির্বাচন এরকমই বলছে, মাস 3 আগে। আবার মাঝখানে তারা বলেছে দ্রুততম সময় নির্বাচন দিতে হবে, সংস্কার বুঝি না। আবার আজকে আপনি যেটা বলছেন যে কি আগে স্থানীয় সরকার নির্বাচন বা সংস্কার না হয়ে কোনো নির্বাচন না, কে কীভাবে ওই স্যার আমি খাড়াই দামো আপনি আমার বসাই দিন, প্রত্যেকে কার ইঙ্গিতে কী বলছেন আমি জানি না। ওনারা এটা অনভিপ্রেত একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের এই ধরনের এক এক সময় স্ট্যান্ড পরিবর্তন করা বা এক এক রকমের কথা বলা, এটা উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে আমাকে। শোনেন, আমার নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের পরে বক্তৃতায় বলেছিলেন যে
মানে চমৎকার একটি কথা যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে জাতির রাষ্ট্র হিসেবে আমরা বিপদে পড়বো, তাদেরকে সহযোগিতা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা উনি বলেছিলেন যে বিজয়ীর কাছে যখন বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হবে যখন বিজয়ের কাছে বিজিত নিরাপদ থাকে। হ্যাঁ, দুটো মারাত্মক কথা কিন্তু উনি বলেছিলেন। এবং বিএনপি স্ট্যান্ড এখনও, যেটা কয়েকদিন আগেও, কিছুদিন আগে আমরা বলেছি যৌক্তিক সময়, আপনি বলেছেন যৌক্তিক সময় কবে, আমরা সময়টাও বলে দিয়েছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর, আমরা এটা নিয়ে যুদ্ধ ঘোষণা করিনি সরকারের সাথে। সরকারের সমালোচনা আমরা করব সরকারকে সঠিক পথে রাখবার জন্য, সরকারের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করা আমার কাজ না। অবশ্যই সরকারের সাথে আমার ডায়লগ হবে। নির্বাচন ডিসেম্বরে হইলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আর নভেম্বরে হইলে হবে এরকম না, বা জানুয়ারি ফেব্রুয়ারিতে হইতে পারবে না এরকমও না। বিষয়টা হলো আমাদের সামষ্টিক জাতির প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন, আমার লাভালাভের প্রশ্ন, আমার ডেমোক্রেসির যে রিফরমেশন সেই প্রশ্ন। আমরা যেটা শেষ করে দিই, আমরা যেটা ভালো মনে করব আলোচনা করে সকলেই তাই করবো, কিন্তু এক এক সময় এক এক রকমের কথাবার্তা, বিভ্রান্তি তৈরি করা। আমি প্রধান উপদেষ্টাকে কোনো দোষারোপ করছি না বা এর বিরুদ্ধে আমরা যুদ্ধও ঘোষণা করি না। আমরা যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে নির্বাচনটা হওয়ার প্রয়োজন নানা কারণে, এবং আমরা সেটা প্র্যাকটিক্যাল, যে কথা আমরা 3 মাস আগে থেকে বলছি। আপনি আমাকে ব্লেম করেন কথা আপনি নির্বাচন কেন চাচ্ছেন। নির্বাচন না হওয়াতে যে কত রকমের জটিলতা বাড়ছে, এটা ইচ্ছাকৃত সরকার বাড়াচ্ছে তা না, পারছে তো, এটা তো সত্য। নানান ধরনের সংকট, নানান ধরনের কনস্পিরেসি ডালপালা মেলছে। যেটা একটা নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে, এইসব 86 নির্বাচন, এর সাথে পতন হয়ে যেত 86 সালে এই আওয়ামী লীগ। হ্যাঁ, এই আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা করলেন যে নির্বাচনে যারা যাবে জাতীয় বেঈমান হবে। এর 17 দিনে গেলেন 24 আওয়ার্সের মধ্যে পোল্টিবাজি। হ্যাঁ, জামাতও তাদের সাথে ছিল ওই সময়ে। আপনার আচ্ছা 96-এ জামাতের সাথে মিলে তারা আন্দোলন করলো। অনেক কথা তো আসলে বলবার আছে, এখন বললে কার সাথে তৈরি করবো আমি জানি না, শেষ করে দিই। ইভেন আপনার 2008 সালে আমি অনেক কিছু দেখেছি, আই উইটনেস। অনেকে ওই যে বলে না, ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। এই যে ফাঁসির দড়ি, বেগম খালেদা জিয়ার কষ্ট হয়েছে অনেক। সেই আলোচনা অব্যাহত থাকবে এবং আবার এখানে তর্ক বিতর্ক হবে, আবার গলা জড়িয়ে ধরে বাবু ভাই, গণতান্ত্রিক পরিবেশটা থাকবে, কিন্তু আওয়ামী লীগ থাকলেই পরিবেশটা নষ্ট হবে। একেবারে অনুষ্ঠান শেষে নির্বাচনের আমাকে তো আপনি বলতে দেবেন না, না বলতে হবে। আচ্ছা দেখেন, এই সরকারে যারা আছে আমরা সমালোচনা করছি, এটি সত্য, এবং সমালোচনা সামনেও করব। সরকার ইলেকশনের ডেট ঘোষণা করার পরেও সমালোচনা হবে। কারণ কি, সরকারে যিনি থাকেন তাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় এবং তার এই সমালোচনা সহ্য করতে হয়। কারণ আমি সরকারে গেলে আমার সমালোচনা আপনি করবেন না? অবশ্যই করবেন, এটাই গণতন্ত্র। কারণ আমার কথা হলো যে ঠিক আছে, এই আলোচনার মাত্রা আছে। আমি কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমালোচনা করি নাই, আমি সরকারের সমালোচনা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তাদের রাইটস আছে যেমন দল করা, সংগঠন করা, রাজনীতি করা। তারা তো আর কিংস পার্টি করতে চাচ্ছেন না। কিন্তু কথা হলো যে উপদেষ্টারা যারা কথাগুলো বলছেন নতুন দলকে নিয়ে, তারা বরং এই ছাত্রদের একটি সম্ভাবনা নষ্ট করে দিচ্ছেন। কারণ এটি শুধু বাংলাদেশে না, পৃথিবীর কাছেও কিন্তু এটি পরিচিত যে সরকারের থেকে একটি পার্টি যদি কেউ করতে চায় সেটা হলো কিংস পার্টি। এখন আমার ভাইয়েরা কিন্তু তারা কিংস পার্টি করতে চায় না, তারা কিন্তু এটা বিরোধিতা করেছে, তারা একটা পার্টি গ্রহণ করতে চায়। কিন্তু উপদেষ্টাদের বক্তব্য নিয়ে আমি সমালোচনা করেছি, কারণ উপদেষ্টারা কোনোভাবে কোনো দলের পক্ষে যায় এই ধরনের বক্তব্য তারা দিতে পারেন না। তারা সবার নির্বাচনটা হলো যে নির্বাচনের প্রসঙ্গ কখন আসলো, আমরা কেউ কিন্তু নির্বাচনের সময়টা আমরা বেঁধে দিইনি। এমনকি বিএনপি যতই তারা চাপ দিক নির্বাচনের বিষয়ে, তারাও কিন্তু নির্বাচনের সময়সীমা তারা কিন্তু বেঁধে দেয়নি। কিন্তু কথা হলো যে সরকার যখন একের পর এক ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, হান্নান মাসুদ নিজেই বললো ডিজিএফের কথা। এমনকি এইখানে আপনার যখন সরকার একটি রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তখন ক্ষমতা আসলে গ্রহণ করে কে? সেনাবাহিনী। খুব স্বাভাবিক না? এখন মনে করেন যে বর্তমান যারা সেনাবাহিনীর দায়িত্বে আছেন, সেনাপ্রধান থেকে শুরু করে, তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে তারা আসলে ক্ষমতা টেক ওভার করতে চায় না, তাদের অতীত থেকে শিক্ষা হয়েছে। কিন্তু কথা হলো যখন ডক্টর ইউনূস ব্যর্থ হবেন, তখন তো বাধ্য হয়ে তারা ক্ষমতা নেবেন। কারণ কি, নির্বাচনটা না হলে অন্য কোনো দলের কাছে ক্ষমতা যায় না। সেক্ষেত্রে সেনাবাহিনী ক্ষমতা যদি কোনোভাবে বাধ্য হয়ে গ্রহণ করেন, কথা হলো যে তখন নির্বাচনটা কখন হবে। এই কারণে সমালোচনা যে সরকার তার ভুলগুলো শুধরিয়ে নিক। সরকার কি করতে পারতো? হাতে একেবারে সময়, 1 মিনিট শেষ করে দিব। সরকার যেটি করতে পারতো, যে সরকার মনে করেন যে তার 2 বছর সময় প্রয়োজন বা 1.5 বছর প্রয়োজন, সরকার স্পষ্টভাবে বলতে পারতো যে আমি অমুক তারিখ পর্যন্ত থাকতে চাই, অমুক ডেটে আমি ইলেকশনটা দিব এবং এর আগে আমি এই কাজগুলো করব। আনলিমিটেড কোনো কিছু ভালো না। সরকারকে একটি লিমিটেশনের মধ্যেই থাকতে হবে। সরকারকে বুঝতে হবে যে কোথায় গিয়ে থামতে হবে। সরকার যদি একটি রোড ম্যাপ দিয়ে দেয়, দেখেন